শঙ্কর নারায়ণ টলতে টলতে মন্দিরে এলেন। তার চোখে এখন দেবীর সেই রক্তবর্ণ মূর্তির ছায়া। তিনি খড়গটা হাতে তুলে নিলেন। ইস্পাতে সেই ধারালো ফলায় প্রদীপের শিখাটা নিচে উঠল। ভয় পাস না খোকা, তুই চৌধুরী বংশকে বাঁচাবি। আজ তোর রক্ত সোনার কলস ভরবে রে। ভয় পাস না খোকা, ভয় পাস না। বাইরে তখন প্রচন্ড বাজ পড়ল। সেই আওয়াজের সাথে সাথে শঙ্কর নারায়ণ খড়গটা নিচে নামিয়ে আনলেন। খোকা হয়তো একবার অস্ফুট চিৎকার করতে চেয়েছিল, কিন্তু সেই শব্দ গলার ভেতরেই জমাট বেঁধে গেল। গল্প যখন শুধুই কথা নয়, হয়ে ওঠে একটা অভিজ্ঞতা, আমাদের নিজস্ব ভাবনা আর আপনাদের ভালোবাসায় একগুচ্ছ কাহিনী। কিছু কিছু অভিশাপ কেবল কথার কথা হয় না, তারা ছায়ার মতো ঘুরে বেড়ায় প্রজন্মের পর প্রজন্ম ধরে। কখনো নির্জন বনের গাছতলায়, কখনো বা রক্ত মাংসের মানুষের শরীরের গন্ধে। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশাপ। আমি অবাক হয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে দেখলাম। এই কি সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি? সহজে বিশ্বাস করতে পারলাম না। দিনের শেষের আবছা আলো আকাশ ছেড়ে বিদায় নেবে নেবে করেও পশ্চিম আকাশে তখনও অপেক্ষা করছিল। ক্লান্ত পাখিদের এক টানা কিচিরমিচির শব্দে তখন আকাশ বাতাস মুখরিত। গঙ্গার অপূর্ব ঢেউ মনের ভেতর থেকে এক অজানা চেতনার জন্ম দিচ্ছিল। সন্ধ্যার সেই ম্লান আলোর আড়ালে আমি এতকালের প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদের দিকে তাকালাম। গঙ্গার একদম তীরের উপর অসংখ্য লতাপাতায় ঘেরা শ্রীহীন সেই প্রাসাদ নিঃশব্দে দাঁড়িয়েছে। নদীর স্রোতে অবিরাম আঘাতে প্রাসাদের অনেকটা অংশই ভেঙে চুরে কোনো এক অজানার পথে ভেসে গেছে। অতীতের প্রমাণ হিসেবে যা এখনো টিকে আছে তা সেই হারানো গৌরবের কঙ্কাল মাত্র। এখন যেন সেখানে সেই দাপুটে প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। প্রকৃতি আজ তাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। সাধারণ এক রূপ তাকে সবুজ করে রেখেছে যেন। গঙ্গার বুক দিয়ে একটা পাল তোলা নৌকা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। একজন মাঝি গান গাইছিল। তার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যার নিঃশব্দ চিরে কোনো এক সুদূর থেকে এক অপূর্ব সাড়া নিয়ে আসছিল। পলাশপুরে প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শোনেননি এমন লোক খুব কমই আছে। একসময় তার দাপটে সারা পলাশপুর ভয়ে তথস্থ হয়ে থাকত। জনশ্রুতি আছে যে সেখানে নাকি বাঘ আর গরু একসঙ্গে একই ঘাটে জল খেত। অত বড় শক্তিশালী ও প্রভাবশালী জমিদার সেই সময় খুব কমই ছিলেন। ইংরেজ শাসনের শুরুর দিন থেকে পলাশপুরের চৌধুরী বংশের জন্ম হয়। ইংরেজ সরকারকে সব রকম সাহায্য করার পুরস্কার হিসেবে দুর্জটি নারায়ণ চৌধুরী এবং পলাশপুরের এই জমিদারিটা পান। দুর্জটি নারায়ণ ছিলেন চৌধুরীদের এই বংশের আদি পুরুষ। তারই নাতি বিজয়নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের অনেক সাহায্য করেছেন। তারই চেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে পেরেছিলেন। ইতিহাসে সেসব কথা উল্লেখ নেই ঠিকই,
কিন্তু এলাকার সবাই তো জানতো 1857 সালে মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের কালো মেঘ ভারতের রাজনৈতিক আকাশকে ঢেকে দিয়েছিল, বিজয়নারায়ণ তখন ব্যারাকপুরে। সেদিনও আকাশটা এমনই ছিল। ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণের কাজে খুশি হয়ে তাকে নিজের তলোয়ার উপহার দিয়েছিলেন। অনেকদিন সেই তলোয়ার চৌধুরী বংশের দেওয়ালে অতীত গৌরবের চিহ্ন হিসেবে খুব যত্ন করে টাঙানো ছিল। বেলেডাঙ্গার কমল হালদারের সঙ্গে গরমের ছুটি কাটাতে তার দেশে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় গঙ্গার ধারে ঘুরতে ঘুরতে পলাশপুরের চৌধুরী বাড়ির কাছে এসে পড়লাম। কমল বলল, এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। এর আগে চৌধুরী বংশের অতীত কাহিনী আমি অনেক শুনেছি। তাদের সেই বিশাল প্রাসাদের এই দশা দেখে আমি নির্বাক হয়ে গেলাম। এখন সেখানে কোনো মানুষ থাকে না ঠিকই, কিন্তু জায়গাটা এখন বুনো বসুর আস্তানায় পরিণত হয়ে গেছে একেবারে। বিজয়নারায়ণ চৌধুরী বংশের ছেলে প্রতাপ নারায়ণ চৌধুরীর সময়ে এই বংশের সম্মান ও প্রতিপত্তি একদম শিখরে উঠেছিল। চারিদিকে তাদের নাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু প্রতাপ নারায়ণের সময় যেমন গৌরব চূড়ায় উঠেছিল, ঠিক তার সামনেই আবার পতন শুরু হয়। তার অমানসিক চরিত্রহীনতা ও প্রচুর মামলা মোকদ্দমার কারণে মৃত্যুর কয়েক বছর আগেই তার পতন শুরু হয়েছিল। ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য যেমন উন্নতির শেষ সীমানায় পৌঁছেছিল, আবার তার সময় তারই ধ্বংস শুরু হয়। বুদ্ধ সম্রাট অনেক দুঃখ নিয়ে সুদূরের দক্ষিণাত্যে মারা যান। ঔরঙ্গজেব চরিত্রবান ও ধার্মিক ছিলেন, কিন্তু প্রতাপ নারায়ণ ছিলেন ঠিক তার উল্টো। তার ডিকশনারিতে চরিত্র বলে কোনো শব্দ ছিল না। মদ আর মেয়ে মানুষ ছিল তার প্রধান জীবনের একমাত্র উপাসনা। আর যেটুকু সময় পেতেন সেটুকু ব্যয় করতেন মামলা মোকদ্দমা তদিরিতে। তার মতো নিখুঁতভাবে মামলাতে কাজ সামলাতে সেকালে খুব কম লোকই জানত। অথচ তিনি লেখাপড়ার ধার ধারতেন না। আইন তো দূরের কথা, কত সতী নারীর কান্নায় যে গভীর রাতে এই বংশের লম্বা রংমহল কেঁপে উঠেছিল তার হিসাব নেই। তাদের সেই আকুল হাহাকার ঝিঝি পোকার ডাকের শব্দে সঙ্গে আজও যেন বেজে চলেছে। তাদের সেই ভয়ঙ্কর অট্টহাসি হয়তো আজও ভাঙা প্রাসাদের দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসছে। তিনি বিয়ে করেছিলেন ক্ষীরোদা সুন্দরীকে, কিন্তু ভালোবেসেছিলেন স্ত্রীর বিধবা বোন আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করার সাহস ছিল না, আর অল্প বয়সী বিধবা আভাময়ী প্রতাপ নারায়ণের প্রেমের ঝড়ে বিধ্বস্ত হয়ে আত্মীয় স্বজনের ঘেন্না থেকে বাঁচতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পর প্রতাপ নারায়ণ আর ক্ষীরোদ সুন্দরীর মুখদর্শনও করেননি। সেই হতভাগিনী নারী নিজের 4 মাসের শিশু সন্তান সূর্য নারায়ণ চৌধুরীকে বুকে নিয়ে স্বামীর চোখের আড়ালে দিন কাটাতে শুরু করলেন। আর প্রতাপ নারায়ণের উচ্ছৃঙ্খলতা আরো বেড়ে চলল। তিনি বাড়ির বাইরে অংশই সারা দিন কাটাতেন। আভাময়ীর প্রতি সমাজে সেই অপমানের বদলা তিনি তার প্রজাদের শাস্তি সংসারে আগুন জ্বালাতে শুরু করলেন। কেননা প্রতিশোধের বদলা তো তাকে নিতে হবে। সাধারণ গৃহস্থের বউ বা মেয়েরা তার লোলুপ দৃষ্টি থেকে খুব কষ্টে নিজেদের বাঁচাত। সারাদিন বন্দুক কাঁধে নিয়ে পথে পথে পাখি মেরে বেড়াতেন। সেই পথে কোনো মহিলার বেরোনোর সাহস ছিল না। আর তার সঙ্গে থাকতো কানা কালু সর্দার। কানা হলেও কি হবে, তোকে জ্যোতিওয়ালা মানুষকেও সে হারিয়ে দিত। তার
বুদ্ধিতেই প্রতাপ নারায়ণের লালসা মেটানো সহজ হতো। ইংরেজ আমলের কড়া আইন তখন তেমন ছিল না। প্রতাপ নারায়ণের এলাকায় তার নামী লাঠিয়ালদের দাপটে কারো টু শব্দ করার ক্ষমতা ছিল না। লাঠির জোরে যেমন সব দখল হতো, লাঠির জোরেই নারীর সতীত্ব লুট হতো। কিন্তু প্রতাপ নারায়ণ মেয়েদের মনে প্রাণে ঘৃণা করতেন। তিনি মনে করতেন নারী হলো নরকের দরজা। এই নারী তার জীবনের দাবা নল জ্বালিয়ে দিয়েছিলেন। সেবার প্রচন্ড বর্ষার এক টানা বৃষ্টির দিনে কালু কোথা থেকে এক অচেনা মহিলাকে ধরে আনলো। তখন রাত 10টা। চারিদিকে বর্ষার সেই আওয়াজ কোনো এক বিরোহিনীর কান্নার মতো শোনাচ্ছিল। কাউকে হারানোর যন্ত্রণা যেন সারা পৃথিবীকে ঘিরে রেখেছিলেন। প্রতাপ নারায়ণ তখন চোখে সুরমা দিচ্ছিলেন। কালু এসে ডাকলো, মহারাজ। প্রতাপ নারায়ণ হাঁকলেন, কে ও? এসছে, বিশ্রাম করতে বলো। কত দূর থেকে এসছে? 7 ক্রোশ। কেমন? আপনার প্রাসাদ পাওয়ার যোগ্য। উত্তম 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 প্রস্তাব একেবারে। প্রতাপ নারায়ণ তাড়াতাড়ি সাজগোজে শেষ করে প্রমাদ গৃহে এলেন। সেই অবাগিনী তখন ঘরের এক কোণে নিজের গা ঢেকে ঠোকরে কাঁদছিল। মানুষের পায়ের শব্দে সে প্রতাপ নারায়ণের দিকে তাকিয়ে ভয় চিৎকার করে উঠল। তার বড় বড় চোখ আর সেই আতঙ্কিত রূপ প্রতাপ নারায়ণের মনে এক উন্মাদনা জাগিয়ে তুলল। প্রতাপ নারায়ণ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কোনো উত্তর পেলেন না। আবার বললেন, এই যে বিশাল প্রাসাদ, এত সম্পত্তি, সব তো তোমার। তুমি আজ থেকে আমার রানী। কেমন? সেই নারী বলল, না না, আমি রানী হতে চাই না। আমায় ভিখারি থাকতে দিন। আপনার পায়ে পড়ে আমাকে আমার স্বামী সন্তানের কাছে ফিরে যেতে দিন। কথা শেষ করেই সেই প্রতাপ নারায়ণের পায়ে লুটিয়ে পড়ল। প্রতাপ নারায়ণ বিকট হাসি হেসে বললেন, অসম্ভব, এ প্রস্তাব তো যে মানা যায় না। অসম্ভব অসম্ভব। জীবনে এমন সুন্দর রূপ প্রতাপ নারায়ণ আর দ্বিতীয়টি দেখেননি। তার সেই সুর করা কান্না প্রতাপ নারায়ণের কানে খুব মিষ্টি মনে হচ্ছিল। সেই নারী বলল, আমায় ছেড়ে দিন, আপনার মঙ্গল হবে। প্রতাপ নারায়ণ হাঁ হাঁ করে হেসে উঠলেন। আমার মঙ্গল আমি চাই না। আমার মঙ্গল দেখলে হবে? আপনি নির্বংশ হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সর্বনাশ হবে। আমার অভিশাপে ঘর বাড়ি সব পুড়ে ছারখার হয়ে যাবে। প্রতাপ নারায়ণ একটু শিউরে উঠলেন। সে আবার বলল, যদি আমি সত্যি সতী হয়ে থাকি, চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে। যদি আমি সত্যি সতী হয়ে থাকি, তবে আমার অভিশাপ আপনি সইতে পারবেন না। একলা অবলা নারী যে এইভাবে মানুষকে অভিশাপ দিতে পারে, সেটা প্রতাপ নারায়ণের বিশ্বাসের বাইরে ছিল। কিন্তু তিনি পরিণাম নিয়ে ভাবতেন না। তিনি নারীর সতর্কবাণী তিনি শুনলেন না। এইটিই ছিল তার জীবনের শেষ শিকার। পরদিন সারা প্রাসাদে এক গভীর দুঃখের ছায়া নামল। সেদিন থেকে সেই নারী আর বিছানা ছাড়ল না, খাবারও খেলো না। 2 দিন আগে থেকেই সে না খেয়েছিল। তিল তিল করে সে শুকিয়ে মরতে লাগলো। সবাই অবাক হয়ে সেই অভাগিনীর দিকে তাকিয়ে রইল। প্রতাপ নারায়ণ ভয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। ওই বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করার
সাহস তার ছিল না। 3 দিন 3 রাত অসহ্য যন্ত্রণা ভোগ করে সেই নারী মারা গেল। শেষ পর্যন্ত রানী ক্ষীরোদ সুন্দরীও নিজের দীর্ঘদিনের সুচিতা ত্যাগ করে স্বামীর কল্যাণের জন্য সেই অভাগিনীর কাছে ক্ষমা চাইতেও এসেছিলেন, কিন্তু তার সেই চেষ্টা সফল হলো না। যদি আমি সত্যি সতী হয়ে থাকি, চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা বলেই সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পলাশপুরের সূর্য তখন মধ্য গগনে থাকলেও চৌধুরী বাড়িতে যেন সব সময় একটা অন্ধকার থমথম করত। প্রতাপনারায়ণ চৌধুরী যখন তার বিশাল বারান্দায় এসে দাঁড়াতেন, গঙ্গার ওপার পর্যন্ত মানুষের বুক কেঁপে উঠত। তার চোখ দুটো ছিল ঠিক যেন ক্ষুধার্ত বাজ পাখির মতো, নিষ্ঠুর আর তীক্ষ্ণ। তিনি জমিদার ছিলেন না, ছিলেন পলাশপুরের দণ্ডমুণ্ডের কর্তা। তার শাসনের মূল মন্ত্র ছিল লাঠি, আর সেই লাঠি শেষ কথা ছিল কানা কালু সর্দার। লোকটা এক চোখে দেখতে পেত না ঠিকই, কিন্তু অন্য চোখটা দিয়ে সে মানুষের মনের ভয় আর লুকোনো সম্পত্তি ঠিক চিনে নিত। কালুর হাতের 5 হাতি লাঠি যখন বন বন করে ঘুরত, তখন 100 জন লাঠিয়ালও তার সামনে দাঁড়াতে সাহস করত না। প্রতাপ নারায়ণের প্রতিটি ইশারা কালুর কাছে দৈববাণী। সে ছিল জমিদারের হাতের রক্তমাখা তরবারি। কোন অবাধ্য প্রজা খাজনা দিতে দেরি করলে মাঝরাতে তার খড়ের চালে আগুন লাগাতো, আর পরদিন গঙ্গার ঘাটে তার নিতর দেহ পাওয়া যেত। কালু সর্দারের অট্টহাসি আর প্রতাপ নারায়ণের চাবুকের শব্দ, এই দুইয়ে মিলে পলাশপুরের আকাশ বাতাস বিষিয়ে উঠেছিল। প্রতাপ নারায়ণের দাপট শুধু জমির দখল বা খাজনা আদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার আসল কুখ্যাতি ছিল নারীর প্রতি, তার পৈশাচিক আকর্ষণ। কালু সর্দার ছিল তার এই লালসার যোগানদার। হাটে ঘাটে বা মেলায় কালু ঘুরত শুধু জমিদারের জন্য নতুন শিকার খুঁজতে। কোনো সম্ভবত ঘরের মেয়ে বা নববিবাহিতা বধূ কালুর নজরে পড়া মানেই তার সর্বনাশ। কালু লাঠিয়ালরা মাঝরাতে ঘর থেকে তুলে নিয়ে আসতো সেই অসহায়কে। পলাশপুরের অসংখ্য সতী নারীর চোখের জল আর হাহাকারে চৌধুরী বাড়ির অন্দরমহল অভিশপ্ত হয়ে উঠেছিল। প্রতাপ নারায়ণ হাসতেন আর বলতেন, এই রাজ্যে আমি আইন, আমি ঈশ্বর। আমার ইচ্ছার বাইরে এইখানে একটা পাতাও নড়ে না। কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হতে সময় লাগে না। প্রথম পতন হলো কালু সর্দারে। এক বর্ষার রাতে কালু এক ব্রাহ্মণের কন্যাকে অপহরণ করে পালকিতে করে নিয়ে আসছিল। প্রতিমধ্যে শ্মশানের ধারের এক জঙ্গল পার হওয়ার সময় হঠাৎ এক বিকট আওয়াজে আকাশ চিরে বিদ্যুৎ চমক উঠল। সে আলোর ঝলকানিতে কালু দেখলো রাস্তার মাঝখানে একদল মানুষ নয়, যেন কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে। কানু লাঠি উঁচিয়ে তেড়ে যেতেই দেখা গেল তারা গ্রামের সেই নিপীড়িত প্রজারা, যারা ঘর বাড়ি হারিয়ে সর্বশ্রান্ত হয়েছিল। সেই রাত্রে কানুর লাঠির জাদু কাজ করল না। প্রজাদের গণরোষের সামনে সেই খড়কুটোর মতো উড়ে গেল। শত শত লাঠির আঘাতে কালুর হাত পা চুরমার করে দেওয়া হলো। যে চোখ দিয়ে সে নারীদের কুদৃষ্টি দিত, সেই চোখ উপড়ে নেওয়া হলো। কালুর আর্তনাদ ঝোড়ো হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকালে গঙ্গার পাড়ে বালির উপর কালু সর্দারের দেহটা
পাওয়া গিয়েছিল, কুকুরে খাওয়া মাংসপিণ্ডের মতো। কালুর মৃত্যুর পর প্রতাপনারায়ণ আরো উন্মাদ হয়ে গেলেন। তিনি ভাবলেন ভয় দেখিয়ে সব দমন করবেন, কিন্তু তার ভেতরেই এক অদ্ভুত আতঙ্ক বাসা বেঁধেছিল। সেই যে অভিশপ্ত নারী বলেছিল। এক রাতে প্রতাপনারায়ণ একাকী মদের নেশায় চুর হয়ে অন্দরমহলের বাগান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ঝোপের আড়ালে তিনি এক জোড়া জলজলে চোখ দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো গুপ্ত ঘাতক। তলোয়ার বের করে তিনি ঝোপের দিকে এগোতেই দেখলেন কোনো মানুষ নেই, শুধু এক বীভৎস বিশাল কৃষ্ণ সর্প ফনা তুলে দাঁড়িয়ে আছে। সর্পটি যেন মানুষের মতো হিস হিস করে হাসছে। প্রতাপনারায়ণ ভয় পিছুতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার পায়ে নলি জড়িয়ে ধরল সেই সর্পটি। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। একে একে অসংখ্য সর্প গর্ত থেকে বেরিয়ে তার শরীর ঘিরে ধরল। তিনি যতবার পালানোর চেষ্টা করছেন ততবার তার শরীরের প্রতিটি অঙ্গ বিষ দাঁতে বসে যেতে লাগল। চৌধুরী বংশের সেই দুর্দন্ত প্রতাপশালী জমিদার নিজের প্রাসাদের বাগানে অসহায়ভাবে লুটিয়ে পড়লেন। সকালে যখন তার মৃতদেহ উদ্ধার করা হলো, দেখা গেল তার নীল হয়ে যাওয়া মুখটা আতঙ্কে বিকৃত হয়ে আছে। সেই বীর যোদ্ধায় কপালে আর রাজকীয় দ্বন্দ্ব নেই, আছে শুধু যন্ত্রণার ছাপ। লোকে বলে যে তলোয়ার দিয়ে তিনি মানুষ মারতেন, সেই তলোয়ারই পাশেই তার নিথর দেহটা একতলা পচা মাংসের মতো পড়েছিল। পলাশপুর সেদিন উৎসব করছিল, আর চৌধুরী বাড়িতে প্রথমবার প্রদীপ জ্বালানোর মতো কেউ অবশিষ্ট ছিল না। সূর্যনারায়ণও বাবার পথেই হাঁটলেন। অল্প বয়সে সম্পত্তির মালিক হয়ে মু সাহেবদের পাল্লায় পড়ে তার ক্ষয় যাওয়া সম্পত্তি আরও শেষ হতে যেতে লাগলো। বাবার মতো তিনিও পরিণাম নিয়ে ভাবতেন না। ভবিষ্যতের কথা ভাবার সময় তার ছিল না। নাজমহলের সেই উন্মত্ত রাতগুলো সূর্যনারায়ণের নেশা ছিল শহরের নামী বাইজিদের পায়ের ধুলোয় চৌধুরী বাড়ির অন্দরমহল ধন্য করা। লখনৌ থেকে আসতেন জোহরা বাঙ্গ, বেনারস থেকে আসতেন হীরামণি। চৌধুরী বাড়ির বার মহলে তখন প্রতি রাতে ঝাড় লণ্ঠন জ্বলত। আতর আর মদের গন্ধে বাতাস ভারী হয়ে থাকত। সূর্যনারায়ণ গদির উপর বসে রূপোর নলে তামাক টানতেন আর বাইজিদের ঘুঙুরের তালের সঙ্গে মাথা দোলাতেন। বাইজিরা যখন নাচত, সূর্যনারায়ণ তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতেন। এক একটা তানের উপর খুশি হয়ে তিনি নিজের আঙুলের বহুমূল্য আংটি বা গলার মতির মালা খুলে ছুড়ে দিতেন নর্তকীদের দিকে। প্রজাদের খাজনার টাকা লখনৌ থেকে দামি সুরা আর আতর আসত। প্রজারা যখন অনাহারে ঝুঁকছে, তখন চৌধুরী বাড়ির নাচমহলে জিলিপি আর শরবতের নদী বইত। সূর্যনারায়ণের কাছে জগৎটা ছিল কেবল একটা সুরের আসন। স্ত্রী কল্যাণী যখন অন্দরমহলে একলা প্রদীপের আলোয় চোখের জল ফেলতেন, সূর্যনারায়ণ তখন বাইরের বাইজির ঠুমরির মূর্ছানায় মাতাল হয়ে পড়ে থাকতেন। সূর্যনারায়ণের সেই মোচ্ছান্ন জীবন হঠাৎই ধাক্কা খেয়ে গেল এক বিশেষ রাতে। লখনৌ থেকে এক প্রখ্যাত বাইজি এসেছিলেন, যার গান পুরো বাংলা মেতেছিল। সেই রাতে নাচের মাঝখানে হঠাৎ সেই বাইজির গান থামিয়ে দিয়ে খিলখিল করে হাসতে শুরু করলেন। সূর্যনারায়ণ অবাক হয়ে কারণ জিজ্ঞেস করায়
বাইজি ব্যঙ্গ করে বললেন, জমিদার বাবু, যে প্রাসাদের ভিত মানুষের চোখের জল আর অভিশাপ দিয়ে তৈরি, সেখানে আমার সুর আর বসবে না। আপনার চারপাশের এই মুসাহেবরা আপনার গান শুনছে না, তারা গুনছে আপনার পকেটের শেষ মুহূর্তটা কবে খসবে। সেই রাতেই সূর্যনারায়ণের প্রথম নিজের চারপাশটা খতিয়ে দেখলেন তার প্রিয় মোম সাহেবেরা আড়ালে তার সম্পত্তির ভাগ বাটোয়া করার ফন্দি আঁটছেন। তিনি আরও দেখলেন মহাজনরা বাড়ির সদর দরজায় পরোয়ানা ঝুলিয়ে দিয়েছে। তার বাবার সেই অত্যন্ত প্রতাপ জমিদারি আজ একটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায় তিনি অনুভব করলেন। যে গানকে তিনি পবিত্র ভেবেছিলেন তার আসল, নিজের পতনকে তিনি স্বয়ং ডেকে এনেছিলেন। অন্দরমহলে গিয়ে তিনি যখন দেখলেন কল্যাণী জীর্ণ বস্ত্র পরে স্বামীর মঙ্গলের জন্য ব্রত করছেন, তখন তার মনে এক তীব্র দহন শুরু হলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অভিশাপ যেন সুযোগ খুঁজছিল। সেই বছর বাংলায় মড়ক এলো, বিষচিকা বা কলেরা। পলাশপুরের গ্রামে গ্রামে যখন শ্মশান আগুন জ্বলছে, তখন সূর্যনারায়ণ একদিন তীর্থ ভ্রমণের কথা বলে বাড়ি থেকে বেরোলেন। আসলে তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন, কিন্তু নিয়তি তাকে সেই সুযোগ দিল না। পথের মধ্যে হঠাৎই তিনি তীব্র পেটে ব্যথায় কোঁকড়ে উঠলেন। সেই রাজকীয় শরীরটা নিমিষে নিঃশব্দ হয়ে পড়ল। বমি আর রক্ত আমেশায় তার দেহটা যেন তিল তিল করে গলে যেতে লাগলো। যে সূর্যনারায়ণ এক সময় আতর ছাড়া স্নান করতেন না, তাকে এক নোংরা পান্তশালার কোণে শুয়ে থাকতে হলো। তার পাশে সেই বাইজিরা ছিল না কোনো দামি সুরা। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে তিনি যেন তার বাবার সেই অভিশপ্ত নর্তকীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। তিনি অনুভব করলেন তার শিরায় শিরায় যে চৌধুরী বংশের রক্ত বইছে তা আসলে দূষিত হয়ে গেছে। তার নাবালক ছেলে শঙ্কর নারায়ণকে মুখটা যখন মনে পড়ল, তখন তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কারণ তিনি জানতেন তিনি তার ছেলেকে শুধু এক বোঝা দেনা আর এক অভিশপ্ত কঙ্কালসার বাড়ি উপহার দিয়ে যাচ্ছেন। শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার হাতটা একবার শূন্যে কেঁপে উঠল, যেন তিনি কাউকে ক্ষমা চাইছেন। কিন্তু নির্জন সেই পান্তশালায় তার হাহাকার শোনার মতো কেউ ছিল না। চৌধুরী বংশের দ্বিতীয় স্তম্ভ এইভাবেই ধুলোয় মিশে গেল। শঙ্কর নারায়ণ যখন বড় হলেন, তখন সম্পত্তির মধ্যে শুধু তাদের পুরনো বসত বাড়ি ছাড়া আর কিছুই বাকি ছিল না। চারদিকে এর উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছিল। এক পুরনো অভিজাত্যের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার যেন এক আতঙ্কের মতো দাঁড়িয়েছিল। গয়না বিক্রি করে শঙ্কর নারায়ণ বড় হলেন। তিনি কিন্তু তার বাবা বা ঠাকুরদার একদম উল্টো স্বভাবের মানুষ হলেন। ইংরেজি শিক্ষার ধার তিনি ধারলেন না, কিন্তু মন দিয়ে সংস্কৃত পড়তে লাগলেন। তার মধ্যে এক গভীর ধর্মভাব জেগে উঠল। অল্প বয়স থেকেই তিনি খুব ধার্মিক হয়ে পড়লেন। সামাজিক রাজনীতিতে তার অগাধ শ্রদ্ধা। বাড়ির দেবতা লক্ষ্মী পুজোয় তিনি সেঁপে দিলেন। তিনি ছিলেন খুব গম্ভীর প্রকৃতির মানুষ, কারোর সঙ্গে তেমন কথা বলতেন না। বাড়িতে খেতেন আর তেতলার ঘরে বসে থাকতেন, কোথাও বেরোতেনও না। গলায় রুদ্রাক্ষের মালা আর গেরুয়া পোশাক পরে তিনি সন্ন্যাসীদের মতো জীবন কাটাতে লাগলেন। অবসরে তিনি তার প্রিয় বেহালা বাজাতেন।
রাতের নিঃশব্দতা চিরে সেই সুর কোনো বন্দি বিরোহিনীর কান্নার মতো শোনাতো। চৌধুরী বাড়ির লক্ষ্মী যেন সেই সুরের মাধ্যমেই গুমড়ে গুমড়ে কাঁদতেন। শঙ্কর নারায়ণও তাদের বংশের রীতি মেলে অল্প বয়সেই বিয়ে করেছিলেন এবং খুব তাড়াতাড়ি তার ছেলে হয়েছিল। তার পূর্বপুরুষের মতো তিনি তার স্ত্রী কল্যাণীকে ঘৃণা করতেন না ঠিকই, তবে ভালোবাসতেন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তিনি কেবল স্ত্রীর প্রতি তার দায়িত্ব পালন করতেন। সারা দিন তার দেবতার ধ্যানেই কেটে যেত। খুব নিয়ম মেনে দেবতার সেবা করতেন। গভীর রাতে পূজায় বসতেন, যা জুটত সেই সামান্য শাক ভাত খেয়ে আবার তেতলার ঘরে চলে যেতেন। বাড়ি থেকেই বেরোতেন না একেবারে। দিন দিন চৌধুরী বংশ যে মুছে যাবার পথে এগোচ্ছে তা দেখে তিনিও ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন। আর যতই তার দেবতায় পুজোর মাত্রা বেড়ে চলল, তিনি প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তার জীবনের একমাত্র ইচ্ছা হলো টাকা চাই, অর্থ চাই, ঐশ্বর্য চাই। তিনি কেবল প্রার্থনা করতেন দেবতা যেন আবার চৌধুরী বংশের হারানো সম্পদ ফিরিয়ে দেন। চৈত্রের সে অমাবস্যার রাতে শঙ্কর নারায়ণ যখন ধ্যানে মগ্ন, তখন হঠাৎই মন্দিরের ধূপের গন্ধ বদলে গিয়ে পচা মাংস আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। তেতলার ঘরে বসে তিনি দেখলেন এক অলৌকিক জ্যোতি, কিন্তু সে জ্যোতি স্নিগ্ধ নয়, বরং রক্তবর্ণ। শঙ্কর নারায়ণ দেখলেন তাদের গৃহলক্ষ্মী প্রতিমা নয়, এক জীবন্ত ছায়া হয়ে মন্দির ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছেন। শঙ্কর নারায়ণ পায়ে লুটিয়ে পড়লেন। মা, আমাদের ছেড়ে যেও না মা, এই অভিশপ্ত বংশকে উদ্ধার করো মা, মা উদ্ধার করো এই অভিশপ্ত বংশকে। দেবী তখন এক পৈশাচিক হাসি হাসলেন। সেই হাসিতে মন্দিরের দেওয়ালগুলো যেন থরথর করে কাঁপতে লাগলো। দেবী বজ্র গম্ভীর কণ্ঠে বললেন, মূর্খ, যে বংশের রক্তে প্রতাপ নারায়ণের লালসা আর সূর্যনারায়ণের বিলাস মিশে আছে, সেখানে অন্তত আমি আর থাকতে পারি না। এই ভিটে এখন অভিশপ্তদের আস্থানা। আমি চলে যাচ্ছি। আমি তো কোনো পাপ করিনি মা, সারা জীবন তোমার সেবা করেছি, আমাদের একটু দয়া করো মা, আমাদের একটু দয়া করো। সেবা? হ্যাঁ, শুকনো ফুলের মালায় আমার তৃপ্তি নেই শঙ্কর। তোর পূর্বপুরুষরা যে পাপের বীজ বুনে গেছে তার খাজনা দিতেই হবে। আমার অনেক দিনের তৃষ্ণা, আমি এমন এক অর্ঘ্য চাই যা এই বংশের সবচেয়ে পবিত্র অংশ হবে। কি চাও তুমি মা? আমি নিজের জীবন দিয়ে দিতে রাজি মা, বলো তুমি কি চাও। দেবী একটা বিকট হাহাকার করে উত্তর দিলেন, তো তুচ্ছ জীবনে আমার কি হবে রে? আমার রক্ত চাই শঙ্কর, রক্ত, তাজা পবিত্র নিকলস রক্ত। তোর একমাত্র বংশধর, তোর ওই নিষ্পাপ ছেলের উষ্ণ রক্ত দিয়ে যদি তুই আমার পা ধুইয়ে দিতে পারিস, তবেই আমি ফিরব। এই শ্মশানপুরী আবার সোনার পালঙ্কে সাজবে। বল, দিবি আমায় সেই রক্ত? দেবী অদৃশ্য হয়ে গেলে তখনই শঙ্কর নারায়ণের ঘুম ভেঙে গেল। ঘামে তার সারা শরীর ভিজে গিয়েছিল। তিনি উঠে কাঁদতে লাগলেন। রাক্ষসী, এ কি পরীক্ষা তোর? তখনও তার ঘরে পদ্ম ফুলের গন্ধ পাওয়া যাচ্ছিল। শঙ্কর নারায়ণ বিচলিত হলেন না। চৌধুরী বংশ তার ছেলের চেয়েও বেশি দামি তিনি বলতেন। তিনি মনে মনে বললেন, তাই হবে মা,
তাই হবে। তুমি এই অবাকাকে ত্যাগ করো না শুধু। তারপর তিনি পা টিপে টিপে তার শোবার ঘরে এলেন, খুব সাবধানে। কল্যাণী তখনও ঘুমাচ্ছিলেন, আর তার ছেলে ঘুমের ঘোরে মায়ের দুধ খাচ্ছিল। শঙ্কর নারায়ণ খুব ধীরে ধীরে খোকামণিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলেন। কল্যাণী সারাদিনের খাটুনিতে ক্লান্ত ছিলেন, তিনি কেবল একবার পাশ ফিরে শুলেন। শঙ্কর নারায়ণ খোকাকে বুকের মধ্যে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে ঝোড়ো হাওয়া বইছিল। খোকা বাবার কোলেই ঘুমিয়ে রইল। তারপর খোকাকে গৃহদেবীর সামনে নিজের হাতে বলি দিলেন। একবার হয়তো সে কেঁদেছিল, কিন্তু বাইরে সেই ঝড় আর বৃষ্টির শব্দে সেই কান্না কেউ শুনতে পায়নি। শঙ্কর নারায়ণ টলতে টলতে মন্দিরে এলেন। তার চোখে এখন দেবীর সেই রক্তবর্ণ মূর্তির ছায়া। তিনি খড়গটা হাতে তুলে নিলেন। ইস্পাতের সেই ধারালো ফলায় প্রদীপের শিখাটা নিচে উঠল। ভয় পাস না খোকা, তুই চৌধুরী বংশকে বাঁচাবি। আজ তো রক্ত সোনার কলস পড়বে রে। ভয় পাস না খোকা, ভয় পাস না। বাইরে তখন প্রচন্ড বাজ পড়ল। সেই আওয়াজের সাথে সাথে শঙ্কর নারায়ণ খড়গটা নিচে নামিয়ে আনলেন। খোকা হয়তো একবার অস্ফুট চিৎকার করতে চেয়েছিল, কিন্তু সেই শব্দ গলার ভেতরেই জমাট বেঁধে গেল। গরম রক্তে দেবীর পা ধুয়ে গেল, সাদা মেঝেটা লাল হয়ে উঠল। শঙ্কর নারায়ণ সেই রক্তে হাত ডুবিয়ে নিজের কপালে রাজ তিলক আঁকলেন। তিনি হাসতে লাগলেন, এক বিকট উন্মাদের হাসি। তৃপ্ত হয়েছে মা, তৃপ্ত হয়েছে। এবার ফেরো, দেখো আমি তোমায় রাজভোগ দিয়েছি। চৌধুরী বংশ আর মরবে না। আমরা অমর হয়ে থাকবো মা, আমরা অমর হয়ে থাকবো। ফিরে এসো, ফিরে এসো। রক্তে সারা ঘর ভেসে গেল। ভয় বা দুঃখে তিনি কিন্তু ভেঙে পড়লেন না। হোমের বালি এনে সারা রাত সেই রক্তের দাগ মুছতে লাগলেন। চৌধুরী বংশ আবার বড় হবে। জীবনের এই মাত্র, এই একমাত্র ইচ্ছা আজ তার পূর্ণ হয়েছে। এই শান্তিতে সে বালির উপরেই শেষ রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। দিনের আলো ফুটতেই কল্যাণী পাগলের মতো ছুটে এসে স্বামীকে জানালেন, আমার খোকা কোথায়? শঙ্কর নারায়ণ স্ত্রীর দিকে তাকাতে পারলেন না। খোকার মৃতদেহ তখন গঙ্গার খরস্রোতে অনেক দূর ভেসে গেছে। সেই রক্তমাখা বালি তার শেষ স্মৃতি। কল্যাণী আবার ডাকলেন, উত্তর দিচ্ছ না যে? কোথায় কোথায় আমার খোকা? কোথায়? কথা বলো, আমার আমার খোকা কোথায়? কথা বলো, আমার খোকাকে ফিরিয়ে দাও। শঙ্কর নারায়ণ আর কোনো কথা বলতে পারলেন না। জীবনে আর তিনি তেমন কথা বলেননি। যাই হোক, ব্যাপারটা চাপা রইল না। বুদ্ধিমতী কল্যাণী ধীরে ধীরে সবটা বুঝতে পারলেন। সারাদিন তিনি আর বিছানা ছাড়লেন না, কিছু খেলেনও না। সেই রাত্রেই তিনি গঙ্গার খরস্রোতে আত্মবিসর্জন দিয়ে তার আদরের খোকাকে কাছে চলে গেলেন, তার নিজের খোকার কাছে। ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ল। এর কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীকেও আর খুঁজে পাওয়া গেল না। আজ পর্যন্ত তার আর কোনো খবর পাওয়া যায়নি। সে আজ 50 বছর আগেকার কথা। গৃহলোকে এখনো সেই ধ্বংসপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির ভেতরে বন্দী আছেন কিনা জানি না।
তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা চাপা হাসির শব্দ তৃপ্তির সঙ্গে ভেসে আসে। সেদিনও এমন ঝড় উঠেছিল, সেদিনও পশ্চিমের আকাশে কালো মেঘ জমেছিল, সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের পাতা ঝরা ঝাউ গাছটার মাথায় বসে একটা শকুন চিৎকার করছিল। আজকের মতো তাহলে এইখানেই শেষ করছি। তবে ভয় নেই, খুব জলদি আসছে আবার আরও একগুচ্ছ কাহিনী নিয়ে। ততক্ষণ চ্যানেলের বাকি গল্পগুলো শুনতে থাকুন আর নিজেদের স্নায়ু পরীক্ষা করে নিন। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চটপট করে ফেলুন, কারণ এখানে সাবস্ক্রাইব করলে বোকা হওয়ার কোনো ভয় নেই, বরং লাভটা আপনারই। এত রোমাঞ্চর কোথায় পাবেন? নিজে শুনুন, হ্যাঁ প্রয়োজন মেরে শুনুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ সাবধানে থাকুন। কে জানে আপনার আশেপাশে কিন্তু কেউ আছে।